কোচ খালিদ জামিলের এরা শুরু হলো জয়ের সাথে। ইন্ডিয়া হারালো তাজিকিস্তানকে 2-1 গোলে। হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। যে কাজটা বিদেশি কোচেরা করতে 1 বছর বা তার বেশি সময় লাগিয়ে দিত, সেই কাজটা খালিদ জামিল তার প্রথম ম্যাচই করে দিল, অর্থাৎ ইন্ডিয়াকে প্রথম ম্যাচেই জয় পাইয়ে দিল। এখানে ম্যাচের হিরো অবশ্যই গুরপ্রীত সিং সান্ধু, তার সাথে অবশ্যই আনোয়ার আলী ও সন্দেশ সিংয়ের কথা ভুলে গেলে চলবে না। এবং এর সাথে আরেকটা প্লেয়ারের কথা মনে রাখতে হবে, যে প্লেয়ারটা পা দিয়ে নয় হাত দিয়ে আমাদের ম্যাচটা জেতালো, অর্থাৎ মোহাম্মদ উবেশ। তার লং থ্রোগুলোর জন্যই কিন্তু আমাদের চান্সেসগুলো ক্রিয়েট হলো। এবার যদি আমরা ম্যাচের রিভিউতে আসি, তো প্রথমেই আমরা সকলেই জানতাম ইন্ডিয়া পজিশন বেসড ফুটবল ছেড়ে ডাইরেক্ট ফুটবলের ওপর যাবে, অর্থাৎ লং বলে খেলতে শুরু করবে, যেটা খালিদ জামিল এমনিতেও খেলিয়েও থাকে। এবং আমরা এটাও জানতাম যে ইন্ডিয়া বেশিরভাগ টাইমে কাউন্টারে ট্রাই করবে এবং সারাক্ষণ ডিফেন্সটাই করে যাবে। ম্যাচেও হয়েছিল ঠিক তেমনই, তবে প্রথম 15 মিনিটটা হয়েছিল ঠিক তার উল্টো। যেখানে প্রথম 15 মিনিট বলতে গেলে ইন্ডিয়া ব্রিলিয়ান্ট খেলেছে। খেলা শুরু হতে না হতেই ফার্স্ট 5 মিনিটের মধ্যে যে গোল পেয়ে যাবে, এটা সত্যি বলতে আশাই করিনি। এখানেও ঠিক তেমন মোহাম্মদ উবেশের একটি লম্বা থ্রো, যেখান থেকে আনোয়ার আলীর একটা শট, বলতে গেলে এক প্রকার অন গোলের হয়ে গোলটা হলো। আজকের ম্যাচে সত্যি কথা বলতে অন্য ম্যাচগুলো যেটা আমাদের থাকে না, আজকের ম্যাচে ছিল, সেটা হচ্ছে লাক। সেটা ওই মোমেন্ট থেকে বোঝা যাচ্ছে, যখন ওইভাবে অন গোলের প্রথম গোলটা আমরা পেলাম। এরপর দ্বিতীয় গোলটা পেতেও আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, 12 মিনিটের মাথায় আবার মোহাম্মদ উবেশ একটি থ্রো করলো, তবে এটা একটু ছিল লোয়ার দিকে, যেটা থামতে একটি ব্যাকিং করতে, কিন্তু ব্যাকিংটা ঠিকঠাক হয় না। এক্ষেত্রেও আবার সেই আনোয়ার আলী ওখান থেকে বলটা রাখে ভেতরে, এবং যেখান থেকে প্রথমে রাহুল ভেকে হালকা ট্রাই করতে যায়, কিন্তু মিস করে দিয়ে সন্দেশ সিংহানের দুর্দান্ত ফিনিশ। এই টাইমে খালিদ জামিলের একটা ট্যাকটিক্স বলতে হবে, যেহেতু খালিদ জামিল জানতো যে মোহাম্মদ উবেশ থ্রোগুলো করবে, তাই ওই থ্রোগুলোর টাইমে বড় বড় ডিফেন্ডার যেমন সন্দেশ সিংহান, আনোয়ার আলী, রাহুল বেকে এদেরকে ওপরে পাঠিয়ে দিয়েছিল, যাতে হেডারের মাধ্যমে কোনোভাবে গোল করা সম্ভব হয়। এই তখনই 13 মিনিটের মাথায় ইন্ডিয়া 2 গোলে এগিয়ে যায়। এবং আশা দেখতে শুরু করেছিলাম যে হয়তো, যে লাস্ট 17 বছর ধরে আমরা তাজিকিস্তানকে হারাতে পারিনি, এমনিতে তাজিকিস্তান আমাদের থেকে উপরের দল, 106 কি 7-এর র্যাঙ্কিং তাদেরকে হয়তো আমরা হারাতে পারি। এরপর আস্তে আস্তে ইন্ডিয়া খেলা ছাড়তে শুরু করে, যেটা হওয়ারই ছিল। কারণ অলরেডি বলতে টিমটা 13 দিন মাত্র প্র্যাকটিস করেছে, দিয়ে খেলতে উড়ে গেছে, দিয়ে 8 ঘন্টার এত লম্বা লম্বা ফ্লাইট, প্লেয়াররা হাঁপিয়ে গেছিলো, সেটা বোঝাও যাচ্ছিল। এইভাবে খেলা চলতে থাকে। এরপর শুরু হয় তাজিকিস্তানে অ্যাটাকের পর অ্যাটাক, যেখানে একটা বক্সের দ্বারা একটা ফ্রি কিক পায়। আর রেফারিকে তো সত্যি বলতে কিছু বলারই নেই। যখনই দেখা যায় এইসব টিমের বিরুদ্ধে সাব জাতীয় টিমে ইন্ডিয়ারা খেলতে যায়, সবসময় রেফারি চেষ্টা করে যে দেশে খেলা হচ্ছে সেই দেশের টিমকেই যেন জেতানো যায়। আমি পরে বলছি কারণগুলো। এরপর হঠাৎ করে ম্যাচের এগেনস্ট রান অফ প্লেই বলতে গেলে 23 মিনিটের মাথায় সুরেশ সিংরা একটু মাঝখানে আটকে গেছিলো, দিয়ে ওখান দিয়ে একটা বল চিপ করে ভেতরে যায়, দিয়ে দুর্দান্ত ফিনিশ দিয়ে তাজিকিস্তান 2-1 ফিরে এলো। তখন হালকা মনে হচ্ছিল এই ম্যাচে কি আরও বেশি গোল হবে, কারণ 2-1 অলরেডি হয়ে গেছিলো 23 মিনিটের মাথায়। তারপর খালিদ জামিলও তার আইএসএলের খেলা ফিরে আসে, যেভাবে সে তার জামশেদপুরকে খেলাতো। ইন্ডিয়া ডিফেন্স করতে শুরু করে এবং তাজিকিস্তান অ্যাটাকের পর অ্যাটাক করতে থাকে। তবে ইন্ডিয়া এর মাঝে আরেকটা সুযোগ পায়, সেখানেও সেই মোহাম্মদ উবেশের থ্রো, যেখানে আনোয়ার আলী একটা শট নেয়, কিন্তু এই ক্ষেত্রে তাজিকিস্তানের গোলকিপার ভালো সেভ করে। এটা বাদ দিলে প্রথম হাফে শুধু অ্যাটাকের শুরু হয়েছে। এর মাঝখানে আমি একটা জিনিস বলতে চাই, একটা প্রবলেম ছিল ওই টাইমে। জিকসন সিংকে খেলাতে চেয়েছিল, কিন্তু জিকসন সিংয়ের ওখান দিয়ে তাজিকিস্তানের প্লেয়াররা বলতে গেলে শর্ট পাশে সন্দেশ সিং ও আনোয়ার আলীর মাঝখান দিয়ে বলটাকে তাদের স্ট্রাইকারের কাছে এগিয়ে দিচ্ছিল। এইভাবে বারবার তারা অ্যাটাক করে, অর্থাৎ লং বলে না গিয়ে তারা শর্ট পাসের মাধ্যমে মাঝখান দিয়ে মিডফিল্ড থেকে বলটা ডিফেন্সের মাঝখান দিয়ে ডিফেন্স ছেড়া পাসের মাধ্যমে তারা অ্যাটাক তৈরি করছিল। এই জায়গায় খালিদ জামিল পরের ম্যাচে দেখলে বেটার হয়। এইভাবে চলতে চলতে শেষ হয় ফার্স্ট হাফ। তারপর যখন সেকেন্ড হাফ শুরু হয়, তখন অ্যাকচুয়ালি আমরা দেখতে পারি গুরপ্রীত সিং সান্ধুর জাদু। হ্যাঁ, আমরা প্লেয়ারটাকে ক্রিটিসাইজ করেছি লাস্ট 2 বছরের থেকেই, কিন্তু যখন প্লেয়ারটা কামাল করেছে তাকে শাবাশি দিতেই হয়। সেকেন্ড হাফ শুরুতেই 48-49 মিনিটের মাথায় একটা ফ্রি কিক পায় তাজিকিস্তান, যেখান থেকে একটা সুন্দর ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্ট ওয়েতে একটা ফ্রি কিক নেয় তারা, কিন্তু গুরপ্রীত সিং সান্ধুর ওই টাইমে ভালো একটা সেভ। তারপরে খেলা চলতে থাকছিল। হঠাৎ করে ম্যাচের ওই 75, 70, 73 মিনিট চলছিল, ওরম টাইমে তাজিকিস্তানে প্লেয়ারটাকে ঠিকমতো পুশও করিনি, হালকা একটা বডি টাচ, যেসব জায়গায় উল্টে যে পড়ছে তাকে আমাদের ইন্ডিয়ান আইএসএলের রেফারিরা ইয়েলো কার্ড দেয়, ওখানে তার বদলে দিয়ে দিল পেনাল্টি। অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছিল তাজিকিস্তানের ঘরের মাঠে খেলা, অত ফ্যান এসেছে তাদের সামনে, তাজিকিস্তানের দল হেরে যাবে, তো রেফারিও চাইছিল যাতে 100% তাজিকিস্তানকে জেতানো যায়। ওই মুহূর্তে মনে হচ্ছিল যে হয়ে গেল, কোনো আর আশা নেই, পেনাল্টি থেকে গোল হয়ে যাবে। দেন
তখন কাজে আসলো গুরপ্রীত সিং সান্ধুর হাইটটা। গুরপ্রীত সিং সান্ধু রং দিকে ঝাঁপ মারলো, তাজিকিস্তানের প্লেয়ারটা সোজা শটটা মারে কিন্তু তলা করে মারে। আর তখন কাজে আসে গুরপ্রীত সিং সান্ধুর পাটা, লম্বা পা হয়, সে পা থেকে বলটি সেভ করে দেয়। যখন যেখানে সেভ হলো তখন মনে হলো কিছু হয়তো হতে পারে, ম্যাচটা হয়তো জিততে চলেছে। আমরা আমরা ওই বলতাম না সবসময় আইএসএলে খালিদ জামিলের একটা লাক কাজ করে যে যত খারাপ থেকে খারাপতর টিমই হোক না কেন ঠিক সেমিফাইনাল নিয়ে চলে যায় তিনি। এরপরে হতে থাকে ইন্ডিয়া বলতে গেলে তারপর থেকে পুরো ডিফেন্স পাকটা ট্রেন বলতে এরকম করে, যেখানে চিংলেন সানা সিং, মাঝখানে দানিশ ফারুক এই জাতীয় প্লেয়ারদের নামিয়ে দেয়। ও তারপর মাহেশ সিংকেও সাবস্টিটিউট করে নামানো হয়। এর মাঝে মাহেশ সিং একটা ভালো সুযোগ পায়, যেটা শটটাও ভালো নয় কিন্তু ওদের গোলকিপার ভালো সেভ করে দেয়। এইভাবে খেলা চলছিল। ম্যাচের এক্সট্রা টাইম তো দেয় বলতে গেলে 8 মিনিট। হ্যাঁ মানছি ইরফান ইয়াদবের চোটটা হয়েছিল, তবে খুব বেশি হলে 3 মিনিট হয়তো নষ্ট হয়েছিল, যার থেকে বেশি কোনো টাইমে আমার তো মনে হচ্ছিল না যে নষ্ট হয়েছিল। তো ওই যে বলছিলাম না রেফারি টাইমের পর টাইম তাজিকিস্তানকে জেতানোর জন্য উঠে পড়ে লেগেছিল, ওখানেও এটা করলো। 8 মিনিট এক্সট্রা টাইম পেলো। এর মাঝখানে একটা ভালো সুযোগ তাজিকিস্তান পেয়েছিল, যেখানে একটা ফ্রি হেডার পেয়ে যায় ওদের একটা প্লেয়ার, নাম্বার 6 জার্সি পরে খেলছিল আই থিঙ্ক, যদিও লাখটার সাথে ছিল, বলটা বাইরে দিয়ে বেরিয়ে যায়। দেন এত লড়াই করার পর ফাইনালি আমরা 2-1 জিতলাম। ও কাফা নেশনস কাপে হঠাৎ করে যে হোপটা ছিল না, হঠাৎ করে হোপটা জেগে উঠলো। পরবর্তী ম্যাচ আছে সেপ্টেম্বরের 1 তারিখ। যদি কোনোভাবে ড্র হয়ে যায় তো এখন অনেক দূরের কথা হয়ে গেল। তো এই গেল কাফা নেশনস কাপের আপডেট। ফাইনালি ইন্ডিয়া আজকে জিতলো। এছাড়াও আরেকটা বলে রাখি, ইন্ডিয়ার জন্য আজকে আরও ভালো দিন ছিল, কারণ আন্ডার 17 মহিলা দলও আজকে জিতলো, যারা নেপালকে 5-0 গোলে হারালো এবং আন্ডার 17 ওয়ার্ল্ড ট্রফিটা জিতে গেল, সাব চ্যাম্পিয়নশিপের ট্রফিটা জিতে গেল। তো আজকে ইন্ডিয়ার উমেন্স ও মেন দুটো টিমের জন্যই ভালো ফলাফল হলো। হয়তো খালিদ জামিলের আন্ডারে ফুটবলটা দেখতে ভালো লাগবে না, কিন্তু রেজাল্টটা আমরা যেটা দরকার সেটা হয়তো আমরা পেতে পারি। তো আপনাদের কি মনে হয় খালিদ জামিলের আন্ডারে ইন্ডিয়ার খেলা দেখে অবশ্যই কমেন্টে জানান। এরপর যদি মোহনবাগান নিয়ে কিছু আপডেটে আসি, তো মোহনবাগানের আমানদীপ সিংকে তো আমরা সবাই চিনি। আমানদীপ সিং রিসেন্টলি মুম্বাই সিটি এফসিতে সই করলো পরবর্তী সিজনের জন্য। তার জন্য তাকে অবশ্যই কংগ্রাচুলেট করবো এবং আশা করবো সে যেন খুবই ভালো খেলে মুম্বাই সিটি এফসিতে। এছাড়াও যে আনোয়ার আলীর কেসটা চলছিল, আজকে আনোয়ার আলী অনেক ভালো খেলেছে বলাটা উচিত না, তবুও পিএসসি থেকে মোহনবাগান সেই কেসটি আপিল কমিটিতে অ্যাপেল করেছে এবং পরবর্তী ক্ষেত্রে আপিল কমিটিতেই আনোয়ার আলীর কেসটা চলবে। হয়তো আমরা সেই বিষয়ে কোনো ডিটেলস পেলেও পেতে পারি ও সে বিষয়ে কোনো রায় পেলেও পেতে পারি। এবার ফাইনাল আপডেটে যদি আসি, ফাইনালি যে খবর পাওয়া যাচ্ছে কনফার্ম রূপেই ধরে রাখুন, এতদিন 99% ছিল, 100% ধরে রাখুন, রবসন রবিনো সাইন হয়ে গেছে মোহনবাগানে। হয়তো পরবর্তী মাসের 1-2 তারিখ নাগাদ রবসন রবিনো কলকাতায় ল্যান্ড করতে চলেছে। অর্থাৎ ফাইনালি ষষ্ঠ বিদেশি তো কনফার্ম হয়ে গেল। হয়তো অ্যানাউন্সমেন্টটা কালকে শনিবার কি রবিবার, শক্ত লাগছে, এলেও চলে আসতে পারে। অন্যদিকে মোহনবাগানের আল হালালের ম্যাচটার যে টিকিটটা সেটা অলরেডি বুকমাই শোতে লাইভ হয়ে গেছিলো। যদি আপনারা টিকিটটা কাটতে ইচ্ছুক হন অবশ্যই এই কিউআর থেকে টিকিটটা কাটতে পারেন। সো আজকের মতো এইটুকুনি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।